আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। চলো নবম অধ্যায়ের অনুশীলনের সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। কি বলছে দেখো তো, প্রথম প্রশ্নটাতেই বলছে অস্থি সন্ধি কাকে বলে। অস্থি তো জানি আমরা, হাড়, মজবুত যে অংশগুলা আমাদের দেহের আকার আকৃতি চলনে সাহায্য করে। এখন এই যে হাড়গুলা, আর সন্ধি বলতে আমরা কি বুঝি? সন্ধি বলতে সংযোগস্থল বা মিলনটাকে বুঝতেছি। তাহলে একটা হাড় আরেকটা হাড় যে জায়গায় মিলিত হয়ে থাকবে, জয়েন্ট বলতে পারি আমরা। এই যে দেখো হাতের জয়েন্ট, বিভিন্ন জায়গায় আমাদের দেহে তুমি জয়েন্টগুলো দেখতে পাচ্ছ। এই যে হাড়গুলা, প্রতিটা হাড় কিন্তু একটা একটার সাথে জয়েন্ট। এখন একের অধিক হাড় থাকা লাগবে, মিনিমাম 2টা হাড় অথবা 3-4টাও থাকতে পারে। দেখো তো আমার এই কবজিটার দিকে, তুমি তোমার কবজিটা ধরে দেখো তো, এইখানে তোমার এই জায়গাটায় আমাদের 2টা হাড় থাকতেছে, আলনা আর রেডিয়াস। ওই 2টা আলনা আর রেডিয়াস, এইখানে কবজিতে তোমার 8টা হাড় আছে, ছোট ছোট 8টা হাড়, যেগুলো আবার হাতের এই যে আলনা রেডিয়াস কার্পাল, এগুলাকে বলে হচ্ছে তোমার মেটাকার্পাল। 5টা আঙ্গুলের জন্য 5টা মেটাকার্পাল এখানে আসছে। তাহলে অনেকগুলো হাড় এই জায়গায় সন্ধি করে আসে না? এরকম হাড় আর হাড় যেখানে সংযুক্ত হয়ে থাকবে ওই জায়গাটাকে আমরা বলবো হচ্ছে অস্থি সন্ধি। কি বলছে দেখো তো, দেহের সবচেয়ে দৃঢ় যোজক কলার রূপান্তরিত রূপ হচ্ছে অস্থি। রূপান্তরিত কেন বললো বলো তো? সবচেয়ে দৃঢ় যোজক কলা তো আমরা বুঝলাম। যোজক কলা মানে হচ্ছে যেই কলার তোমার হচ্ছে মাতৃকার পরিমাণ খুব বেশি থাকে কিন্তু কোষের পরিমাণ কম থাকে, ওইটাকে আমরা বলবো হচ্ছে যোজক কলা। আর রূপান্তরিত রূপ বলার কারণ হচ্ছে এটাতে তরুণাস্থি, যে নরম অংশটা, এই যে নাক কান হাত দিয়ে দেখো এখানে তরুণাস্থি আছে, এই তরুণাস্থির উপরে ধাতুর প্রলেপ যদি পড়ে, মানে অনেক ধাতু এসে যদি জমা হয়, ক্যালসিয়াম মেইনলি, ওই ক্যালসিয়ামের বিভিন্ন যৌগ এসে জমা হলে ওইটা হচ্ছে শক্ত হয়ে যায়, পুরু হয়ে যায়। তো এজন্য আমরা বলতে পারি যে এটা একটা রূপান্তরিত রূপ, মানে অস্থি হচ্ছে একটা রূপান্তরিত। এরূপ 2 বা ততোধিক অস্থির সংযোগস্থলকে অস্থিসন্ধি বলে। হ্যাঁ, এটা তো আমরা নাম দেখেই বুঝছি, 2টা অস্থি মানে 2 বা তার বেশি অস্থি সংযুক্ত থাকবে, ওইটাই হচ্ছে অস্থিসন্ধি। প্রতিটি অস্থিসন্ধির অস্থিগুলো একরকম স্থিতিস্থাপক রজ্জুর মতো বন্ধনী দিয়ে দৃঢ়ভাবে আটকানো থাকে, ফলে অস্থিগুলো সহজে সন্ধিস্থল থেকে বিচ্যুত হতে পারে না। হ্যাঁ, বুঝাই তো যায় যে হাড্ডি দুটো একসাথে লেগে আছে। এখন আমরা তো অনেক দৌড়াদৌড়ি লাফালাফি অনেক কিছু করি, এই যে সংযোগস্থলটা এটা কেন বিচ্যুত হয়ে যায় না, কেন সন্ধিটুকু এভাবে খুলে যায় না? এটার আরেকটা কারণ হয়েছে অস্থিসন্ধিতে লিগামেন্ট থাকে। লিগামেন্ট দিয়ে হচ্ছে ওরা স্কচ টেপের মতো লেগে থাকে 2টা অস্থি। কীরকম? মনে করো এটা একটা অস্থি, উপরে মনে করো আমি আরেকটা অস্থিকে এভাবে লাগাইলাম লম্বা একটা। এখন 2টা অস্থি এভাবে আমি স্কচ টেপ দিয়ে যদি 2টাকে একসাথে আটকায় ফেলাই, তাহলে কি এই 2টা নড়াচড়া করতে পারবে? একসাথে আটকে আসে না? এই কাজটা কিন্তু লিগামেন্ট করে। তাহলে কি থাকলো? স্থিতিশীল রজ্জুর মতো বন্ধনী, এটারে আমরা বলতে পারি যে লিগামেন্ট। এই যে একটা হাড়, এই যে একটা হাড়, এই দিক থেকে আরেকটা হাড়, 2টা হাড়কে আমি কি করলাম, এখান থেকে শুরু করে এখান পর্যন্ত একটা স্কচ টেপ লাগাই দিলাম, এখান থেকে শুরু করে এখান পর্যন্ত স্কচ টেপ লাগাই দিলাম, তাহলে এই হাড়টা নড়তে পারবে না। তাহলে এই কথাটাই এখানে বলছে। এরপরে অস্থিসন্ধিতে আমাদের কি থাকে, সাইনোভিয়াল কথাটা আমরা বলতে পারি। ওই সাইনোভিয়াল অস্থিসন্ধি তোমাদের বইয়ে একটা চিত্র আছে দেখবা, মানে ওই জায়গার কনসেপ্টটা যদি পড়ো তাহলে হচ্ছে এই কথাটা ক্লিয়ার হয়ে যায়, কি কি জিনিস থাকে, মানে কেন অস্থিসন্ধিটা বিচ্যুত হয় না। এরপরে কি বলছে যে আমাদের শরীরে সব অস্থিসন্ধি একরকম নয়। হ্যাঁ, এক একটা হচ্ছে 2টা মাত্র অস্থি থাকে, এক এক জায়গায় একের বেশি অস্থি থাকতে পারে। যেমন আন্তঃকশরিকীয় অস্থিসন্ধি, কোনোটি আবার সহজে সঞ্চালন করা যায় না, যেমন হাত পায়ের অস্থিসন্ধি। আন্তঃকশরিকীয় অস্থিসন্ধি বলতে কশেরুকা মানে হচ্ছে তোমার মেরুদণ্ডের ভিতর থেকে এখানে কীরকম অস্থিসন্ধি থাকে দেখো তো, ছোট ছোট অনেকগুলো হাড় থাকে, ছোট্ট একটা হাড়, ওইটার এখানে কাটার মতো একটা অংশ থাকে, ওইটার সাথে খাঁজের খাঁজ আটকানো আরেকটা ছোট্ট হাড়, আরেকটা ছোট হাড়, ছোট হাড়, এরকম ছোট 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 অনেকগুলো হাড় মিলে আমাদের মেরুদণ্ডে মোট 33টা হাড় আছে। এরকম সব জায়গার অস্থিসন্ধি এক না। দেখো এখানে আমি যেরকম আঁকছি ওরকম 2টা অস্থিসন্ধি আমি দেখতে পাই না, এখানে অনেকগুলো অস্থি একসাথে সংযুক্ত, কিন্তু ওদের স্ট্রাকচারটা কেমন জানি। তাহলে আমরা বিভিন্ন ধরনের অস্থিসন্ধি কিন্তু দেখতে পাই, 2টা অস্থি মিলে একের অধিক 2টার বেশিও থাকতে পারে। আবার দেখো কশেরুকার ক্ষেত্রে কেমন দেখা যায়। এরপরে কঙ্কালতন্ত্রের 5টা কাজ উল্লেখ করতে বলছে। এখন চলো, কঙ্কালতন্ত্র বলতে ওই হাড়গুলাই, অস্থি অনেকগুলো অস্থি মিলে যে কঙ্কাল গঠিত হয়, ওই কঙ্কালের কাজ মানে হাড়ের কাজই বলা যায় মেনলি।
কি বলছে দেখো তো, প্রথম কাজটা হচ্ছে দেহ কাঠামো গঠন করে। তাহলে কঙ্কালতন্ত্র কি করতেছে, মানবদেহের একটা নির্দিষ্ট গঠন বা আকার দান করতেছে। ধরো তুমি যে এভাবে সোজা হয়ে দাঁড়ায় থাকতে পারতেছো, তুমি যে অ্যামিবার মতো এরকম মানে হচ্ছে নিজের আকৃতি পরিবর্তন করতে পারতেছো না, বা অ্যামিবার মতো যে অ্যামিবার তো নিজস্ব কোনো আকৃতি নেই, ও কীরকম এরকম লেটকায় থাকে। তাহলে এই যে দেহ কাঠামো তোমার ধরে রাখছে বা একটা স্ট্রাকচার যে তোমাকে দান করতেছে, তুমি যে সোজা হয়ে দাঁড়ায় থাকতে পারতেছো, এটা কিন্তু এই কঙ্কালের কাজ। কঙ্কালের কারণেই কিন্তু আমাদের একটা আকার বা একটা কাঠামো বজায় থাকতেছে। এরপরে আমরা কি বলতে পারি, রক্ষণাবেক্ষণ আর ভার বহন। রক্ষণাবেক্ষণ কেন বলছে, মনে করো আমার মস্তিষ্কটা, এই মস্তিষ্ক তোমার যদি করটির ভিতরে সুরক্ষিত অবস্থায় না থাকতো, সেক্ষেত্রে জোরে একটা ধাক্কা খাইলে কিন্তু আমার মস্তিষ্কটা আলু ভর্তা হয়ে যেতে পারতো। সেক্ষেত্রে এই করটিকাটা ওকে সুরক্ষা দান করতেছে। আবার দেখো আমার যে ফুসফুস, ফুসফুস কিন্তু স্পঞ্জের মতো নরম একটা অঙ্গ, যেটা এই যে বক্ষ পিঞ্জরের ভিতরে সুরক্ষিত অবস্থায় আছে। বক্ষ পিঞ্জর কিরকম, মাঝখানে হচ্ছে তোমার স্টারনাম, এই স্টারনাম থেকে শুরু করে অনেকগুলো হাড়, এই পাশে 12টা, এই পাশে 12টা হাড় এরকম করে তোমার পিছন পর্যন্ত বিস্তৃত খাঁচার মতো। এখন এই খাঁচার মতো অংশটা কি করতেছে, আমার ফুসফুসকে সুরক্ষা দিচ্ছে। আবার বিভিন্ন ধরনের, আবার হার্টও তো আছে মাঝখানে, ওইটাকেও সুরক্ষা দিচ্ছে। তাহলে রক্ষণাবেক্ষণের কাজটা করতেছে। দেখো কি বলছে, এই যে তোমার হৃৎপিণ্ড, ফুসফুস ওই বক্ষ গহ্বরের ভিতরে সুরক্ষিত অবস্থায় আছে। এরপরে মস্তিষ্ক করটির মধ্যে, ওই যে মস্তিষ্ক করটির ভিতরে আছে। মেরুরজ্জু মেরুদণ্ডের ভেতরে, মেরুরজ্জু হচ্ছে তোমার মস্তিষ্কের পিছন থেকে বের হওয়া একটা হচ্ছে স্নায়ু, যেটা তোমার মেরুদণ্ডের ভিতর দিয়েছে। মেরুদণ্ড হচ্ছে এরকম ছোট ছোট অনেকগুলো হাড়, 33টা হাড় থাকে মেরুদণ্ডে। ছোট্ট একটা হাড়, ছোট্ট আরেকটা হাড়, আরেকটা হাড়, মাঝখানে কিন্তু ফাঁকা। এই যে ফাঁকা দিয়ে একটা স্নায়ু চলে গেল, তাহলে ওই কাজটাই বলছে। ওই স্নায়ুটাও তো নরম একটা জিনিস, যেটা মেরুদণ্ডের ভিতর দিয়ে সেফলি নিচে পর্যন্ত নেমে গেছে। তারপরে ভার বহনের কাজটা, এই যে ভার বহন, তোমার হচ্ছে কঙ্কালতন্ত্র কিন্তু আমাদের ভারটা বহন করে। কিভাবে দেখো তো, এই যে হিপ বোনটা, তোমার দেহের ভিতরের যে অংশগুলা, উদর গহ্বরে কি কি আছে বলো তো? উদর গহ্বরে আমাদের ক্ষুদ্রান্ত্র, পাকস্থলী, তারপরে বৃহদান্ত্র, মলাশয়, পিছন দিকে হচ্ছে তোমার কিডনি, তারপরে মূত্রথলি, এই সব কিছুর ভারটা বহন করতেছে কে? এই যে আমাদের হিপ বোনটা না, কোমরের যে হাড়টা। এছাড়াও তুমি বলতে পারো আমাদের পায়ের যে হাড়গুলা, ওরা কিন্তু আমাদের পুরা দেহের ভারটা বহন করতেছে। আবার এই যে আমার মস্তিষ্কের যে ভারটা, মস্তিষ্কের ভারটাও হচ্ছে আমার এই কঙ্কালগুলো বহন করতেছে। তাহলে আমি বলতেই পারি যে ভার বহনের কাজও কঙ্কালতন্ত্র করে। এরপরে কি বলছে দেখো তো, নড়াচড়া ও চলাচল। হ্যাঁ, আমি নড়াচড়া কিভাবে করতে পারতেছি, হাড় না থাকলে কি আমি নড়াচড়া করতে পারতাম? নড়াচড়া আর চলাচলের ক্ষেত্রে, এখন নড়াচড়া তুমি ভাবতেই পারো যে অ্যামিবাও তো নড়াচড়া করে, কিন্তু ওই নিম্ন শ্রেণীর জীবের সাথে একটা মেরুদণ্ডী জীব তো মেরুদণ্ডী প্রাণী তো মিলাইলে হবে না, তাই না? তাহলে নড়াচড়া আর চলনের ক্ষেত্রে চলাচল আমরা কিভাবে করতে পারি? দেখো আমি যে হাঁটতেছি, এদিক থেকে এদিকে যাচ্ছি, কিভাবে যাচ্ছি? আমার পেশি আর অস্থি সমন্বয়ে আমি চলাচল করতেছি। পেশির শেষের দিকে অনেকগুলা চিকন চিকন রজ্জু একসাথে গিয়ে তোমার অস্থির সাথে মিলিত হয়। এখন এই দড়িটাকে যখন আমি টানতেছি, এভাবে আমার অস্থিটাও নড়াচড়া করতেছে। তাহলে পেশি আর অস্থির সমন্বয়ে কিন্তু আমরা চলাচল করতে পারি। তাহলে নড়াচড়া, চলাচল, হাত পা, স্কন্ধচক্র মানে হচ্ছে যে কাঁধ, কাঁধের যে জয়েন্টটা আছে না, এই যে কাঁধ। আর শ্রোণীচক্র হচ্ছে তোমার এই যে কোমরের যে হাড়টা, হিপ বোন যেটা, এটা নড়াচড়ায় আমাদেরকে সাহায্য করে। মানে এই জায়গাটাই তো আমাদের কোমরের যে হাড়টা, এটা কিন্তু আমাদের পুরা দেহের ভারটা বহন করতেছে। ওই জায়গার শেষে কিন্তু তোমার পায়ের হাড়গুলো আবার জয়েন্ট হয়েছে, তাই না? ওই কোমরের হাড়ের সাথে তোমার পায়ের হাড়গুলো জয়েন্ট হয়েছে না? তাহলে আমাদের চলাচলের ক্ষেত্রে এই জায়গার মানে শ্রোণীচক্রটা কাজ করতেছে। আর স্কন্ধচক্র হচ্ছে তোমার হাত নাড়াতে সাহায্য করবে। এই যে কাঁধের অস্থিটার সাথে তোমার হাতটা যে আটকাইছে না, তাহলে এই কাঁধের অস্থিতে যদি না থাকতো, মানে কাঁধের অস্থিটা আর হাত যদি সংযুক্ত না থাকতো, তাহলে তুমি হাত নাড়াতে পারতাম না। মানে এরকম সব কিছুই তো একজন আরেকজনের সাথে সম্পর্কযুক্ত। তাহলে নাড়াচাড়ার ক্ষেত্রে এই ওরা কাজ করতেছে। কাজে পেশিতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই যে আমাদের চলাচলের ক্ষেত্রে। অস্থির সাথে পেশি আটকানোর ফলে অস্থি নাড়ানো সম্ভব হয় এবং আমরা চলাচল করতে পারি। ওই যে এই কথাটা আমি যে বলছি, অস্থি আর পেশিকে সংযুক্ত করবে হচ্ছে টেন্ডন, এই ওয়ার্ডটা তোমরা শুনে রাখো। এরপরের প্রশ্নটাতে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। টেন্ডন হচ্ছে দড়ির মতো চিকন চিকন অনেকগুলা তন্তু মিলে একটা বান্ডেল যদি আমি তৈরি করি, আটি পাকাই, ওই আটিটা হচ্ছে তোমার টেন্ডন, যেটা হচ্ছে ইলাস্টিকের মতো একটা অংশ, যেটা তোমার মাংসপেশির সাথে হাড়টাকে আটকায় রাখছে। তাহলে
হাড় যদি আমি নাড়াই তখন আমার মাংসপেশিগুলো, মানে মাংসপেশি যদি নাড়াই তাহলে হাড়টাও নড়াচড়া করতেছে, একজন আরেকজনের সাথে সমন্বয় সাধন করে পুরা চলাচলটাকে নিয়ন্ত্রণ করতেছে। এরপরে লোহিত রক্তকণিকা উৎপাদন, ইয়েস, আরবিসি উৎপাদন বা রক্ত তৈরির কারখানা কিন্তু আমরা অস্থিমজ্জাকে বলি। অস্থির ভিতরে এই যে একটা হাড় যদি আমি আঁকি, হাড় না একটা, এই যে হাড়ের ভিতরে এই যে এইখানটায় অস্থি মজ্জা থাকে, ওই মজ্জার ভিতর থেকে তোমার রক্ত উৎপন্ন হয়। এই অস্থি মজ্জাকে কিন্তু রক্ত উৎপাদনের কারখানাও বলা হয়। তারপরে খনিজ লবণ সঞ্চয়, হ্যাঁ খনিজ লবণ সঞ্চয়, এই ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস এই সবগুলা কি ধাতু না বা খনিজ উপাদান বলতে পারি। এটা হচ্ছে অস্থি সঞ্চয় করে রাখে। সঞ্চয় করে বলতে অস্থি গঠিতই হয় হচ্ছে তোমার ধাতু দিয়ে। ক্যালসিয়াম বা ক্যালসিয়ামের যৌগগুলা জমা হয়ে হয়ে যে মানে তোমার হাড়টাকে মজবুত করে বা দৃঢ় করে, দাঁত তৈরিতে, তারপরে হাড় তৈরিতে এই ধাতুগুলা বা ক্যালসিয়ামটা কিন্তু অনেক বেশি কাজে লাগে। তাহলে আমরা কঙ্কালের কাজ বুঝতে পারলাম। 5টা কাজ লিখতে বলছে, 5টা কাজ আমরা লিখছি। এবার চলো কি বলছে, টেন্ডন ও লিগামেন্টের মধ্যে পার্থক্য। ঠিক আছে চলো, টেন্ডন কি লিগামেন্ট কি, এই জায়গাটা আমার ছোটবেলা অনেক গোলায় যেত। আমি টেন্ডন আর লিগামেন্টকে একরকম মানে ভেবে ফেলতাম, আসলে ওরা একরকম না, পার্থক্য আছে। চলো দেখি। মেইন পার্থক্যটা হচ্ছে টেন্ডন কি করবে, তোমার এই যে মাংসপেশি, এখানে কি আছে বাইসেপস আছে না আমাদের, বাইসেপস, আর নিচে হচ্ছে ট্রাইসেপস। এই বাইসেপস মানে মাংসপেশির সাথে তোমার অস্থিটাকে সংযুক্ত করতেছে। তাহলে তোমার পেশি আর অস্থি একসাথে সঞ্চালন করতে পারতেছে, পেশি আর অস্থি একসাথে সংযুক্ত করছে। আর লিগামেন্ট কি করে, লিগামেন্ট হচ্ছে তোমার অস্থি আর অস্থিকে সংযুক্ত করে। এখানে একটা হাড় আছে, এখানে আরেকটা হাড় আছে, তাই না? এই হাড়টাকে বলে হিউমেরাস, এটার বলে আলনা রেডিয়াস, এখানে দুইটা আছে একসাথে। তাহলে এই হাড়ের সাথে হাড়কে একটা ইলাস্টিক তন্তু আটকায় রাখবে, ওইটা হচ্ছে লিগামেন্ট। এটা হচ্ছে মেইন পার্থক্য। চলো এবার এখানে কি লিখছে, মাংসপেশির প্রান্তভাগ রজ্জুর মতো শক্ত হয়ে, মাংসপেশির প্রান্তভাগ এই যে দেখো তো, কি করব, একটা হাত, এই যে তোমার হাত, এইখানটায় মাংসপেশিগুলা যেখানে শেষ হবে, মাংসপেশি থেকে চিকন চিকন কতগুলো তন্তু বা রজ্জুর মতো অংশ, যেটা কি বলছিলাম, বান্ডেল তৈরি করবো, আটি পাকাবো। তাহলে ওরা এখানে হচ্ছে আটি পাকাইলো, পাকানোর পরে যা হাড্ডির সাথে সংযুক্ত হবে, এই রজ্জুগুলা যা হাড়ের সাথে সংযুক্ত হবে, তাহলে অস্থিগাত্রের সাথে সংযুক্ত। কি বলছে, মাংসপেশির প্রান্তভাগ রজ্জুর মতো শক্ত হয়ে অস্থিগাত্রের সাথে সংযুক্ত হয়েছে, এই শক্ত প্রান্তকে আমরা টেন্ডন বললাম। ঠিক আছে, সংজ্ঞাটা দিলাম। এবার লিগামেন্টের সংজ্ঞাটা দেখব। কোমল অথচ দৃঢ়, মানে সে হচ্ছে নরম আর নমনীয় হয়, কিন্তু দৃঢ় বলার কারণ হচ্ছে, দৃঢ় বলতে কিন্তু তুমি শক্ত জিনিসটা বুঝবা না, এটা হচ্ছে একটা ইলাস্টিক, তুমি অনেক টানো তবুও হচ্ছে ও ছিঁড়ে যাবে না, এরকম হচ্ছে টানতে পারবা আবার ও চলে আসবে, এরকম বুঝাইছে, মানে স্থিতিশীল বুঝাইছে। স্থিতিস্থাপক যে বন্ধনী দ্বারা অস্থিসমূহ, এই জায়গাটা খেয়াল করো, অস্থিসমূহ বলতে অনেকগুলো অস্থি, একটা অস্থি আরেকটা অস্থিকে সংযুক্ত করবে হচ্ছে লিগামেন্ট, আর ও কি করলো, এক মাংসপেশি আর অস্থিকে সংযুক্ত করলো, এই জায়গাটা খেয়াল রাখা লাগবে, এটা হচ্ছে মেইন পার্থক্য। তাহলে আমরা দুইটা সংজ্ঞাটুকু জানলাম। এরপরে টেন্ডন, যেটা টেন্ডন হচ্ছে তোমার ঘন হয়, শ্বেততন্তুময় যোজক টিস্যু। যোজক কেন বলা হয়, দুইটাই হচ্ছে যোজক টিস্যু, এই টেন্ডনও কিন্তু যোজক, লিগামেন্টও যোজক। যোজক টিস্যু বলতে মাতৃকা বেশি থাকবে কিন্তু কোষ কম থাকবে, এরকম জিনিসগুলোকে বোঝায়। তাহলে ঘন আর শ্বেততন্তুময়, আর এটা হচ্ছে শ্বেত আর পীততন্তুময়। এই জিনিসগুলো হচ্ছে তোমরা ইন্টারমিডিয়েট গেলে আরও জানতে পারবা, যে বিভিন্ন ধরনের আছে, পীততন্তুময় আছে, শ্বেততন্তুময় আছে, হলুদাভ আছে, মানে এরকম বিভিন্ন প্রকারভেদ আছে। স্থিতিস্থাপকতা তুলনামূলক কম, হ্যাঁ হাড়ের স্থিতিস্থাপকতা কম, মানে হাড় শক্ত ঠিক আছে, কিন্তু তরুণাস্থির তুলনায় কিন্তু এটারে আমরা কি বলতেছি, লিগামেন্টের তুলনায় কিন্তু এটা হচ্ছে কম স্থিতিস্থাপক। এরপরে ওইখানে স্থিতিস্থাপকতা বেশি, ওইটা হচ্ছে ইলাস্টিসিটি বেশি। আরেকটা সুবিধা আছে, লিগামেন্ট যদি কখনো ছিঁড়ে যায়, মনে করো তুমি অনেক ভারী কিছু উঠাইতে গেছো, তোমার ওই ইলাস্টিকটা হচ্ছে ছিঁড়ে গেছে, তাহলে লিগামেন্ট কিন্তু তাড়াতাড়ি হচ্ছে রিপেয়ার হইতে পারে, তাড়াতাড়ি বলতে সেটা ঠিক হয়, কিন্তু টেন্ডন যদি একবার ছিঁড়ে যায় এটা আর কখনো ঠিক হয় না। তন্তুগুলো শ্বেতবর্ণের শাখাবিহীন, আর ওইখানে শাখা প্রশাখা আছে। এটা আমি কি রকম বলছিলাম, দেখো চিকন একটা তন্তু একটা তন্তু, এরকম চিকন চিকন অনেকগুলো তন্তু মিলে একটা বান্ডেল পাকাইলাম, এখানে কোনো শাখা প্রশাখা নেই, চিকন চিকন তন্তু বান্ডেল হয়ে গেছে, আর ওইখানটায় কি হয়, শাখা প্রশাখা থাকে, মাকড়সার জালের মতো। তারপরে
দেহ কাঠামো গঠন করে, দৃঢ়তা প্রদান করে, অস্থিবন্ধনী গঠনে সাহায্য করে, তারপরে চাপ আর টানের বিরুদ্ধে যান্ত্রিক প্রতিরোধ গড়ে তোলে। এখানে হচ্ছে একটু স্পেস দিও, একটু হাইফেন দিয়ে দিও। চাপ আর টানের বিরুদ্ধে যান্ত্রিক প্রতিরোধ তৈরি করে। এরপরে হাড়কে আটকে রাখে, ওই যে হাড়ের সাথে হাড় আটকাবে বলছি তো, হাড়কে আটকে রাখে। এতে অঙ্গটি সব দিকে সোজা বাঁকা হয়ে নড়াচড়া করতে পারে এবং হাড়গুলো স্থানচ্যুত আর বিচ্যুত হয় না। ওই যে একটু আগে প্রথম প্রশ্নটাতে কীরকম বলছিলাম, একটা হাড় আর একটা হাড়, ওটাকে আমি স্কচ টেপ দিয়ে আটকাইছিলাম না, বলছিলাম না লিগামেন্ট কাজ করে, ওই যে এজন্যই হচ্ছে স্থানচ্যুত হইতে পারে না। বুঝতে পারছো? ওই স্কচ টেপের মতো কাজ করতেছে বিধায় হাড়গুলো নড়াচড়া করতে পারে না, ঠিক জায়গায় থাকে। তাহলে ওদের আমরা কাজগুলা লিখলাম, পার্থক্য লিখতে বলছে, ঠিক আছে বুঝতে পারলাম। সাইনোভিয়াল সন্ধির বৈশিষ্ট্য লিখতে বলছে। এখন সাইনোভিয়াল সন্ধিটা কি জিনিস আমি তোমাকে একটু বুঝাই। এইখানে ধরো একটা হাড়, এই যে একটা হাড়, নিচের দিক থেকে আসবে আরেকটা হাড়, হাড়ের উপরে পাতলা একটা লেয়ার থাকবে, ওটারে আমরা বলবো হচ্ছে পেরিঅস্টিয়াম। দেখো আরেকটা লেয়ার রাখতেছি, এটারে বলবো হচ্ছে পেরিঅস্টিয়াম। পেরিঅস্টিয়াম মানে হচ্ছে হাড়ের বাইরের একটা আবরণ, পাতলা একটা আবরণ দিলাম, পেরিঅস্টিয়াম দিলাম। এরপরে এর উপর দিয়ে মোটা একটা লেয়ার গেল, মোটা একটা লেয়ার গেল, এটা হচ্ছে তরুণাস্থি। তরুণাস্থি কেন থাকে? যাতে হাড়গুলো ঘষা লেগে লেগে ক্ষয় না হয়ে যায়। তরুণাস্থি দিয়ে মনে করো কাজ হচ্ছে না, ক্ষয় হইতে পারে, মানে ঘষা লাগতেই পারে। এই জন্য এই দুইটা হাড়ের মাঝখানে এখানে একটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটা সাইনোভিয়াল গহ্বর। এই গহ্বরের ভিতরে ফ্লুইড থাকে, লিকুইড থাকে। ওই লিকুইডগুলোর কারণে হাড়গুলা আরও ঘষা যাতে না লাগে, মানে একটুও ঘষা লাগবে না। এরপরে এই জায়গাটা এরকম কোনো ঘষা লাগবে না। এখান দিয়ে হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড আছে, ওই ফ্লুইডগুলা ফ্লেক্সিবল করে আমাদের নড়াচড়াটা। দেখো এই জায়গায় এই যে আমি মুভমেন্টটা এত ফ্লেক্সিবলভাবে করতে পারতেছি। মাঝে মাঝে এরকম দেখো না, আমাদের চেইন অথবা কেচি গেট, বড় গেটগুলো যদি শক্ত হয়ে যায় তখন আমরা কি করি, ওইখানে হচ্ছে লুব্রিকেট দিয়ে দিই না, পিচ্ছিল হওয়ার জন্য মোবিল দেই না, ওইটার মতো কাজ করে, মানে ফ্লেক্সিবল করতেছে। এখন ঠিক আছে সব কিছু, ধাক্কা লাগলেই তো এই জায়গাটা হচ্ছে ওই উপরাংশটুকু খুলে ভেঙে যেতে পারে। এখন এটাকে আমি আবার আরেকটা আবরণ দিব, লিগামেন্ট দিয়ে আটকায় দিব, কস্টেপের মতো লিগামেন্ট দিয়ে আটকায় দিব। এই জিনিসটাই হচ্ছে তোমার সাইনোভিয়াল অস্থিসন্ধি। সাইনোভিয়াল অস্থিসন্ধির কাজ তাহলে কি হইল, ও দুইটা অস্থিকে সংযুক্ত করলো, তোমার জয়েন্টটাকে বা নড়াচড়াটাকে ফ্লেক্সিবল করতেছে, ঘর্ষণ যাতে না হয়, হাড় যাতে ক্ষয় না হয়, ওই কাজটা করতেছে। আলটিমেটলি তোমার চলাচল, তোমার আকৃতি দান, মানে হাড় যেহেতু জয়েন্টটা ঠিক রাখতেছে, তাহলে এই মানে সাইনোভিয়ালটা তো বুঝলাম। এবার চলো আমরা রিডিং পড়ি যে কি কি লিখছি এই জায়গাটায়। কি বলছে? সাইনোভিয়াল বৈশিষ্ট্য লিখতে বলছে। বৈশিষ্ট্য হচ্ছে সাইনোভিয়াল সন্ধি ক্যাপসুল বা অস্থিবন্ধনী আবরণী এবং সাইনোভিয়াল রস নামক এক প্রকার তৈলাক্ত পদার্থ সহ অস্থিবন্ধনী গহ্বর নিয়ে গঠিত। ওই যে ভিতরে যে সাইনোভিয়াল ফ্লুইড ছিল, দুইটা অস্থির বন্ধনী, ওই কথাটাই বলছে যে সন্ধি মানে দুইটা অস্থির সন্ধি, যেখানে হচ্ছে তোমার এক প্রকার তৈলাক্ত ফ্লুইড থাকতেছে। এই অস্থির অংশগুলো হলো তরুণাস্থিতে আবৃত এবং অস্থিপ্রান্ত অস্থিসন্ধিকে দৃঢ়ভাবে আটকে রাখার জন্য এর উপর লিগামেন্ট বেষ্টিত থাকে। ওই যে তরুণাস্থি ছিল না, অস্থিগুলার একদম মাথায়, এই যে অস্থি, ওর মাথাটা এই যে লিগামেন্ট তরুণাস্থি দিছিলাম না, তার উপর দিয়ে লিগামেন্ট দিছিলাম, ওই কথাটাই বলছে। চিত্র আমি যেভাবে আঁকছি না, ওই চিত্র আঁকতে আঁকতে যা যা বলছি ওই কথাগুলোই এখানে বলা হয়েছে। তারপরে কি বলছে দেখো তো, অস্থিসন্ধিতে সাইনোভিয়াল রস ও তরুণাস্থি থাকাতে অস্থিতে অস্থিতে ঘর্ষণ তজ্জনিত ক্ষয় হ্রাস পায় এবং অস্থিসন্ধি নড়াচড়া করতে কম শক্তির প্রয়োজন হয়। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। ওই যে রসটার কাজ আমি কি বলছিলাম, ফ্লেক্সিবল করে, ওই কথাটাই বলছে। সাইনোভিয়াল অস্থিসন্ধিগুলো সহজে নাড়াচাড়া করানো যায় বলে একে পূর্ণ সচল অস্থিসন্ধি বলে। পূর্ণ সচল, অর্ধ সচল আর হচ্ছে তোমার নিশ্চল, 3 ধরনের অস্থিসন্ধি আছে। পূর্ণ সচল হচ্ছে একদম দুমায় নাড়াচাড়া করানো যাবে, অনেক জোরে আমি আমার হাত নাড়াইতে পারতেছি। আমার মাথার অস্থিটা করটিকা দাঁত, এটাকে তুমি নাড়াইতে পারো না, তো নাড়ানো যায় না, এটা হচ্ছে নিশ্চল। আর কতগুলো হচ্ছে শুধু একদিকে নাড়াইতে পারতেছো। দেখো তো আমি আমার কোনো একদিকে ভাঁজ করতে পারতেছি, উল্টা দিকে কি ভাঁজ করতে পারবো? একদম ভাঙে যাবে, করা যায় না। তাহলে এটা হচ্ছে অর্ধ সচল, একদিকে নাড়ানো যাচ্ছে, উল্টা দিকে নাড়ানো যাচ্ছে না। তাহলে আমরা এটার কাজ বুঝতে পারলাম। অস্থি আর তরুণাস্থির ভিতর পার্থক্য জিজ্ঞেস করছে, চলো পার্থক্যটা দেখি। অস্থি আর তরুণাস্থির ভিতর পার্থক্য,
মেইন পার্থক্য হচ্ছে অস্থি শক্ত, তরুণাস্থি একটু নরম আর নমনীয়। একটু নরম আর নমনীয়। এবার অস্থি দেহের সবচেয়ে দৃঢ় কলা, বলেই দিছে সবচেয়ে দৃঢ় কলা। তরুণাস্থি অপেক্ষাকৃত মানে ওর তুলনায় নরম আর স্থিতিস্থাপক। হাড় কিন্তু স্থিতিস্থাপক না, বাড়ি দিলেই ভাঙে যায়, ফাটল ধরে যাবে। মানে এত বেশি শক্ত, মাঝে মাঝে তোমার মনে হতে পারে যে এটা তো অনেক শক্ত, এটা তাহলে মানে বেশি স্থিতিস্থাপক হবে, বেশি দিন মানে টিকবে, এরকম না। জোরে বাড়ি দিলে ওই ফাটল ধরে যেতে পারে, কিন্তু তরুণাস্থিতে এমন হয় না। তরুণাস্থিতে জোরে করে বাড়ি দিলে ওটা ভাঙে না। ওটা হচ্ছে এই যে নাক ও কানে যে পিনাটা আমরা দেখতে পাই, এটা হচ্ছে তরুণাস্থি। তারপরে অস্থির মাতৃকা বা আন্তঃকোষীয় পদার্থ এক প্রকার জৈব পদার্থ দ্বারা গঠিত। অস্থির মাতৃকা বা আন্তঃকোষীয় পদার্থ জৈব পদার্থ দ্বারা, আর ওইটা হচ্ছে কন্ড্রিন দ্বারা, মানে গঠিত কি নিয়ে এটা বলছে, এটা হচ্ছে এত কথা বলার দরকার নেই, শুধু এটা জৈব পদার্থ দ্বারা গঠিত আর ও হচ্ছে কন্ড্রিন দ্বারা গঠিত। কোষের গঠন মাকড়সার জালের মতো, আর ওইটার কোষের গঠন হচ্ছে গোলাকার। অস্থির কোষগুলাকে অস্টিওব্লাস্ট বলে, এটা জেনে রাখতে পারো, অস্টিওব্লাস্ট। অস্থির কোষগুলাকে বলে অস্টিওব্লাস্ট, আর তরুণাস্থির কোষগুলাকে বলে হচ্ছে কন্ড্রিওব্লাস্ট। কন্ড্রিওব্লাস্ট। তারপরে কি বলছে, পেরিঅস্টিয়াম আবরণ। আচ্ছা, অস্থির আবরণকে বলে হচ্ছে পেরিঅস্টিয়াম, আর তরুণাস্থির আবরণকে বলে হচ্ছে পেরিকন্ড্রিয়াম। পেরিঅস্টিয়াম, পেরিকন্ড্রিয়াম। এরপরে তুমি আরও পার্থক্য লিখতে পারো, উদাহরণ দিতে পারো। উদাহরণ কিন্তু একটা পার্থক্যের বিষয়, সুন্দর পার্থক্য হয়। অস্থির উদাহরণ আমরা কি কি বলতে পারি, হিউমেরাস, আলনা, রেডিয়াস, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। আঙ্গুলের অস্থিগুলোকে ফ্যালাঞ্জেস বলে। তারপরে তুমি হচ্ছে যে করটিকারগুলোও বলতে পারো, বক্ষ গহ্বর, সব কিছু হচ্ছে এই শক্ত যেই হাড়গুলো, সব কিছু হচ্ছে অস্থি। তাহলে ওর উদাহরণে আমি এই জিনিসগুলো লিখতে পারি, কি কি, হিউমেরাস লিখতে পারি, হিউমেরাস, ফিমার, এই কথাগুলো লিখতে পারি। আরও যত যত হাড়ের নাম আছে। তারপরে তরুণাস্থির ভিতর কি লিখতে পারি, নাক ও কানের পিনা লিখতে পারি, নাক ও কানের পিনা। এটা তুমি উদাহরণে লিখতে পারো, মানে যদি আরও বড়, যদিও এটা সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ততে এত কিছু লাগে না, কারণ 2 নম্বরের জন্য, তাই না? কিন্তু চাইলে হচ্ছে আরও বড় করা যায়। তাহলে আশা করি আমরা অস্থি তরুণাস্থির পার্থক্যের মাধ্যমে এই বাকি সবগুলো প্রশ্নও বুঝতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।